আজকের সেটটা হতে চলেছে ফুললি থিওরিটিক্যাল। ওকে, তো চলো আজকে 10টা নয়, আজকে টোটাল আমরা 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করবো। আজকের যে এই সেটটা 20টা কোশ্চেন নিয়ে তৈরি। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনে কি বলা আছে, সিজিএস পদ্ধতিতে অ্যালকোহলের আপেক্ষিক গুরুত্ব যদি 0.8 হয় তাহলে এসআইতে ঘনত্বের মান কত? এসআইতে ওকে, এসআইতে ঘনত্ব কত হবে? 0.8 ইন্টু 1000 কেজি পার মিটার কিউব, তাহলে কত হবে? 800 কেজি পার মিটার কিউব। ওকে, তো চলো এরপর আসছি সেকেন্ড কোশ্চেন। রূপোর আপেক্ষিক গুরুত্ব 10.5 সিজিএস ইউনিট হলে এসআইতে কত হবে? রূপোর ঘনত্ব একই রকমভাবে যখন আমরা এসআইতে বের করব, কত দিয়ে গুণ করব? 1000 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 10,500 কেজি পার মিটার কিউব অথবা 1.05 কেজি পার মিটার কিউব। আচ্ছা, এখানে হবে 1.05 ইন্টু 10 টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা একটা তোমাদের প্রশ্ন আসবে যে আমি 1000 দিয়ে গুণ কেন করছি? ওকে, আচ্ছা চলো, যদি সিজিএস ইউনিট হয়, সাপোজ 10.5 সিজিএস ইউনিট মানে কত? এই যে সিজিএস ইউনিট, একে আমরা লিখতে পারি গ্রাম পার সিসি বা গ্রাম পার সেমি কিউব। ওকে, তাহলে গ্রাম পার সেমি কিউবকে যখন কিলোগ্রামে আনবো তাহলে লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি 1 গ্রাম বাই 1 সেন্টিমিটারের হোল কিউব। কি, এটা গ্রাম পার সিসিকে আমরা লিখতে পারি। তাহলে 1 গ্রামের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার -3 কিলোগ্রাম। ওকে, আবার 1 সেন্টিমিটারের পরিবর্তে আমরা যদি মিটারে করি তাহলে কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার -2 মিটারের হোল কিউব। তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে দেখো তো? 10 টু দি পাওয়ার -3 ইন্টু, আচ্ছা এটা কত হবে? 3 ইন্টু 2, তাহলে 10 টু দি পাওয়ার -6। 10 টু দি পাওয়ার -6 যখন ওপরে উঠবে 10 টু দি পাওয়ার 6, এবার কি হয়ে যাবে? কেজি পার মিটার কিউব। ওকে, কেজি পার মিটার কিউব। তাহলে এটা কত হবে দেখো তো? এটা হবে দেখো 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। ওকে, তার মানে কত হচ্ছে? তাহলে x1 সিজিএস ইউনিট ইকুয়ালস টু কত হবে? 10 টু দি পাওয়ার কিউব অর্থাৎ 1000 এসআই ইউনিট। ওকে, বোঝা গেল? চলো এরপর আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, আপেক্ষিক গুরুত্বের সঙ্গে 3 নম্বর কোশ্চেন, আপেক্ষিক গুরুত্বের সঙ্গে তাপমাত্রা কিরূপে পরিবর্তিত হয়? তাপমাত্রা এটা একটা 1 নম্বরের কোশ্চেন। তাপমাত্রা পরিবর্তনের সাথে আপেক্ষিক গুরুত্বের পরিবর্তন ব্যস্তানুপাতিক। কেবলমাত্র ব্যতিক্রম কার? জল, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কেন বলো তো? না, এই টেম্পারেচার রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে কি হয় বলো তো? জলের ব্যতিক্রান্ত প্রসারণ হয়। খেয়াল আছে? এটা 0 ডিগ্রি থেকে এটা 4 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এটা টুয়ার্ডস টেম্পারেচার বাড়তে থাকবে। তাহলে একমাত্র জলে যেহেতু ব্যতিক্রান্ত প্রসারণ হয় 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, তাই এই রেঞ্জের মধ্যে জল ছাড়া অন্যান্য ক্ষেত্রে কি না, তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে আপেক্ষিক গুরুত্বের পরিবর্তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ জলের ক্ষেত্রেও কি না, 4 ডিগ্রি থেকে আপওয়ার্ডস অর্থাৎ 4 ডিগ্রি থেকে যখন বাড়তে থাকবে সেই রেঞ্জের মধ্যেও তখন এই হিসেবেই কাজ করবে। ওকে, চলো আসছি পরের কোশ্চেন। আপেক্ষিক গুরুত্ব ও ঘনত্বের মধ্যে পার্থক্য কি? আপেক্ষিক গুরুত্ব ঘনত্বের মধ্যে পার্থক্য কি? দেখো, ঘনত্ব আমরা কাকে বলছি? ঘনত্ব কাকে বলছি? যে পদার্থের একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। তার মানে কি? মানে ভর বাই আয়তন, একে আমরা বলছি কি? ঘনত্ব। তো তার একক কি হবে? এর ভর যদি কেজি হয়, এটা আয়তন হবে মিটার কিউব।
এবং যদি ভর গ্রাম হয় তাহলে আয়তন হবে সেমি কিউব। তাহলে মাত্রা হবে কি, উপরে হবে এম, নিচে হবে এল কিউব, অর্থাৎ মাত্রা হয়ে যাবে এম এল টু দি পাওয়ার -3। কি এই তো দেওয়া আছে। কিন্তু আপেক্ষিক গুরুত্ব কি বলেছে না, কোনো পদার্থ তার সম আয়তন বিশিষ্ট 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল অপেক্ষা যত গুণ ভারী, তা হলো আপেক্ষিক গুরুত্ব। তাহলে দেখো, এটা দুটো ঘনত্বের অনুপাত। এই দুটো ঘনত্বের অনুপাত যদি হয়, যদি সম রাশির অনুপাত হয়, তাহলে তার কি কোনো একক বা মাত্রা থাকবে? কিছুই থাকবে না। সেটা কি হবে দেখো, সেটা শুধুমাত্র একটা সংখ্যা হবে, কোনো এককও থাকবে না, কোনো মাত্রাও থাকবে না। ওকে, এবং এর মান কি হবে, সব পরিমাপেই সমান হবে। বোঝা গেল? চলো এরপর আসছি আমরা পরের কোশ্চেন। চাপ কি ভেক্টর রাশি? ঘাত ও চাপের এসআই একক কি? আচ্ছা, প্রথমেই বলে রাখি, চাপ হলো একটি কি স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি নয়। আচ্ছা, ঘাত কি না ভরবেগের পরিবর্তন। তাহলে ঘাতের একক কি হবে না ভরবেগের একক। তাহলে ভর কি না ভর হচ্ছে কেজি এবং বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড, অথবা এই যে কিলোগ্রাম মিটার, একে কি বলা যায় নিউটন, নিউটন পার সেকেন্ড। আর চাপের একক কি না নিউটন পার মিটার স্কোয়ার, কারণ ফোর্স পার ইউনিট এরিয়া, এটা বল আর একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল তাকে বলা হয় চাপ, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, নিউটন পার মিটার স্কোয়ার। আর ঘাতের একক কি নিউটন পার সেকেন্ড। ওকে, বোঝা গেল? এই নিউটন পার মিটার স্কোয়ারকে কি বলা হয়, পাস্কাল। এরপর আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলা আছে দেখো, সিজিএস ও বার এককে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করো। আচ্ছা, এটা তোমরা করে নেবে, এটা করাই আছে, এটা প্রমাণ করতেও দেওয়া থাকে অনেক সময়, এটা তোমরা বের করে নেবে। ওকে, সিজিএস এককে 1 ATM কি জানি আমরা, 1.013 × 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, বায়ুমণ্ডলের প্রমাণ চাপ বলতে কি বোঝো? 7 নম্বরের কোশ্চেন। বায়ুমণ্ডলের প্রমাণ চাপ বলতে কি বোঝায় না, সমুদ্রপৃষ্ঠ থেকে, ভালো করে লক্ষ্য করো এই জিনিসগুলো তোমাকে বলতে হবে, 45 ডিগ্রি অক্ষাংশে এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 76 সেন্টিমিটার উচ্চতার পারদস্তম্ভ যে উৎস্থৈতিক চাপ প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলের প্রমাণ চাপ বলে। তাহলে কি বলতে হবে না, সমুদ্রপৃষ্ঠ থেকে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 76 সেন্টিমিটার উচ্চতার পারদস্তম্ভ যে উৎস্থৈতিক চাপ প্রয়োগ করে তাকে বলা হয় বায়ুমণ্ডলের প্রমাণ চাপ। বোঝা গেল? চলো আসছি পরের কোশ্চেনে। প্রবাহীর চাপ সঞ্চালন সংক্রান্ত পাস্কালের নীতি। পাস্কালের সূত্র তাহলে কি বলা হয়েছে দেখো, পাস্কালস ল, আবদ্ধ স্থির তরলের যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে তরল কি করে না, সেই চাপটা অপরিবর্তিত মানে সব দিকে সঞ্চালিত করে, এবং সঞ্চালিত চাপ তরল সংলগ্ন পাত্রের ওপর লম্বভাবে ক্রিয়া করে। ইহাই পাস্কালের সূত্র। ওকে, তার মানে দেখো, সাপোজ ধরে নাও এটা একটা বদ্ধ পাত্র আছে, এই বদ্ধ পাত্রে কি আছে, এটা জলে পূর্ণ বা যে কোনো একটা তরলে পূর্ণ আছে, সাপোজ ধরলাম জল। ওকে, এবার এই জায়গাতে একটা চাপ প্রয়োগ করা হলো। এই জায়গাতে যদি কোনো বিন্দুতে চাপ প্রয়োগ করা হয় কি হবে, এটা সমানভাবে সব দিকে পাত্রের দেওয়ালে এই চাপ প্রয়োগ করবে। বোঝা গেল? এটাই হচ্ছে পাস্কালের সূত্র। তাহলে আমরা পাস্কালের সূত্র কি সেটা দেখলাম। এবার আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলা হয়েছে যে প্লবতা বা বায়োয়ান্সি কাকে বলে এবং প্লবতার মাত্রীয় সংকেত লেখো। মাত্রীয় সংকেত এবং ডেফিনেশন। তাহলে ডেফিনেশন কি
না কোনো বস্তু তরলে, ভালো করে লক্ষ্য করো এই কথাটা কিন্তু বলতে হবে, আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত থাকলে, আংশিক বা সম্পূর্ণ, শুধু নিমজ্জিত থাকলে কথাটা বলবে না, কি বলবে, আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত থাকলে বস্তুটি একটি ঊর্ধ্বমুখী ঘাত অনুভব করে। কি অনুভব করে? ঊর্ধ্বমুখী ঘাত। এবং এই ঘাত বস্তু যে আয়তনের তরল স্থানচ্যুত করবে তার ওজনের সমান হবে। বোঝা গেল? তাহলে প্লবতাটা কি না, কোনো বস্তুকে কি করলাম, ধরো এখানে তরল আছে, এই বস্তুটাকে আইদার আমরা আংশিকভাবে ডোবালাম অথবা সম্পূর্ণভাবে ডোবালাম। এতে কি হবে না, এ কি করবে, একটা ঊর্ধ্বমুখী ঘাত অনুভব করবে, ঊর্ধ্বমুখী ঘাত অনুভব করবে। এবং এই যে ঘাতটা কতটা না, এই যে বস্তুটা ডোবার পরে যতটা পরিমাণ তরলকে এ স্থানচ্যুত করলো সেই তরলের ওজনের সমান হবে। বোঝা গেল? তাহলে প্লবতার মাত্রীয় সংকেত হবে বলের মাত্রা, কারণ এই যে পরিমাণ বল দিচ্ছে এটাকেই তো আমরা প্লবতা বলছি, ঊর্ধ্বমুখী বলটাকে, ঘাত বলকে। তাহলে বলের মাত্রা যা হবে ml (10⁻²). এবার হলো যে প্লবতা তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। প্লবতা যে বিষয়গুলির উপর নির্ভরশীল সেটা হলো কি না, স্থানচ্যুত তরলের আয়তন এবং তরলের ঘনত্ব। তাহলে এটা কি, তরলের ঘনত্ব যদি রো হয় রো, এবং তরলের আয়তন যদি ভি হয়। কি আচ্ছা, আমরা জানি এই রো ইকুয়ালস টু m/v, তাই তো? তাহলে m ইকুয়ালস টু কি, v ইন্টু রো। এবং একটু আগে কি বলেছিলাম আমরা, যে এই যে কি বলবো, এই যে বস্তুটার উপর যে প্লবতা কাজ করছে এটা কি না, যে স্থানচ্যুত তরলের ওজন। তাহলে ওজন কত হয়, mg। তাহলে এই m বের করার জন্য এই mটা অবশ্যই প্রয়োজন, তাই তো? তাহলে এই m এর জন্য তাহলে কারকে প্রয়োজন না, ঘনত্বকে প্রয়োজন এবং আয়তনকে প্রয়োজন। ওকে, তাহলে কিসের কিসের উপর না, তরলের আয়তন এবং তরলের ঘনত্ব। এরপর আসি, অবাধে পতনশীল একটি লিফটের ভিতর কি আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য হবে? হ্যাঁ অথবা নাতে উত্তর দাও। না, হবে না। অবাধে পতনশীল একটি লিফটের ভিতরে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য হবে না। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেনে বলা হয়েছে যে ভাসমান বস্তুর আপাত ওজন নেই কেন, ব্যাখ্যা কর। দেখো, বস্তু যখন স্থির অবস্থায় ভাসে তখন কি হয় না, তার ওজন অপসারিত তরলের ওজনের সমান হয়। এবার ওজনটা কোন দিকে কাজ করে না, খাড়া নিম্নমুখী নিচের দিকে কাজ করে, এবং তরলের ওজনটা উপর দিকে কাজ করে, যার ফলে প্লবতা দেখা যায়। তো সমান এবং বিপরীতমুখী দুই বল কি করে, পরস্পরকে নিষ্ক্রিয় করে, এবং ভাসমান অবস্থায় বস্তু তার ওজন সম্পূর্ণ হারিয়ে ফেলে। এই কারণেই ভাসমান বস্তুর আপাত ওজন থাকে না। কি বলা হলো দেখো, আরেকবার লক্ষ্য করো। এই যে এখানে ধরো সাপোজ এই বস্তুটা এতটা তরলে ডোবানো হলো, তাহলে কি হবে, ওজনটা নিচের দিকে কাজ করছে, তাই তো? ওজন নিচের দিকে কাজ করছে ওয়েটটা, কিন্তু প্লবতা বলটা উপর দিকে কাজ করছে। এই দুটো বল কি করছে, একে অপরকে প্রশমিত করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, এর কোনো আর লব্ধি বল থাকছে না, তার মানে আপাত ওজন আর থাকছে না। বোঝা গেল? চলো এরপর আসছি পরের কোশ্চেন। পরের প্রশ্ন দেখো, এটা একটা অঙ্ক। বস্তুর ঘনত্ব যদি ডি হয়, বায়ুর ঘনত্ব যদি রো হয়, বাতাসে কোনো বস্তুর ওজন ডব্লিউ হলে বস্তুটির প্রকৃত ওজন কত? আচ্ছা তোমাদের বলে দিই, এটা কিন্তু একটা খুব ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। ওকে, এবং যারা পারছো তারা এই উত্তরগুলো পজ করে তোমরা এই উত্তরগুলো তুলে নেবে, এবং যাদের সময় নেই, যারা এটা তুলতে পারছো না, তারা কি করবে,
পিডিএফের যে লিঙ্কটা আছে ওখানে গিয়ে তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারো। ওকে, পিডিএফটা নিয়ে নিলে তোমাদের কাছে যে কোনো সময় তোমরা অ্যাক্সেস করতে পারবে, যে কোনো সময় তোমরা দেখতে পারবে। ওকে, চলো ধরা যাক বস্তুটির ভর m, তাহলে বস্তুর ঘনত্ব d হলে আয়তন কি হবে, m/d। বায়ুর দ্বারা ঊর্ধ্বমুখী প্লবতা কত হবে? বলেছিলাম যে ঊর্ধ্বমুখী প্লবতাটা হবে m ইন্টু জি এর সমান, তরলের ওজনের সমান, আর m ইকুয়ালস টু কি হয়, রো ইন্টু ভি কে। আচ্ছা, তাহলে ভি রো জি। ওকে, এবার ভি ইকুয়ালস টু এম জি রো বাই ডি। ওকে, এখন এই যে ভি এর মানটা বসালাম, ভি এর মানটা m/d সেইটা বসিয়েছি। তার মানে ভি এর মানটা যখন আমি m/d বসালাম, m ইন্টু জি রো বাই ডি। তাহলে বস্তুটার আপাত ওজন কত হবে না, mg মাইনাস mg ইন্টু এই রো বাই ডি। তাহলে এটা থেকে আমরা কি পাবো, mg ইন্টু 1 মাইনাস রো বাই ডি। আর প্রকৃত ওজন তাহলে কত হবে না, এইটা তো প্রকৃত ওজন mg, তাহলে mg সমান কি হবে, 1 মাইনাস রো বাই ডি, সেটা এদিকে চলে আসবে, অর্থাৎ w ইন্টু 1 মাইনাস রো বাই ডি হোল টু দি পাওয়ার -1। আর যেহেতু রো ডি এর থেকে অনেক অনেক কম, তাই এটা থেকে লেখা যায় 1 প্লাস রো বাই ডি। দেখো, এটার জন্য কিন্তু কোনো রকম ক্যালকুলেটর প্রয়োজন নেই। ওকে, সুতরাং এখানে যদি তোমরা ভাবো এরকম করে রেখে দেবে, তখন কিন্তু তোমরা পুরো নম্বর পাবে না। ওকে, বোঝা গেল? তোমাদের কিন্তু এতটা পর্যন্ত করতেই হবে। চলো এরপর আসছি পরের প্রশ্নে, যে টরিসেলির শূন্যস্থান কি এবং এটি কি প্রকৃতপক্ষে শূন্য? দেখো, কোশ্চেন ব্যাংকেও এই কোশ্চেনটা তোমাদের অনেকবার এসেছে। ওকে, তো টরিসেলির ভ্যাকুয়াম বা টরিসেলির শূন্যস্থান কি না, টরিসেলির পরীক্ষার সময় কাঁচ নলে যে পারদস্তম্ভ থাকে, দাঁড়িয়ে থাকে, তার ওপরের নলের বদ্ধ প্রান্ত পর্যন্ত স্থান সম্পূর্ণ শূন্য। তোমরা টরিসেলের পরীক্ষাতে দেখবে। হ্যাঁ, ওকে, এতটা পর্যন্ত যদি পারদ থাকে, তার উপরের যে শূন্য স্থানটা, এইটুকু জায়গাটা, এইটাই হচ্ছে সেই টরিসেলের শূন্য স্থান। ওকে, চলো, এটা কি প্রকৃতপক্ষে শূন্য? প্রকৃতপক্ষে এই স্থান শূন্য নয়। খুব সামান্য পরিমাণ পারদ বাষ্প থাকে। কি থাকে? পারদ বাষ্প এই জায়গায় থাকে। আর পারদস্তম্ভের চাপ অতি সামান্য বলে টরিসেলির শূন্যস্থানে পারদ বাষ্পের যে উপস্থিতি বা অবস্থিতি পারদস্তম্ভের উচ্চতার বিশেষ কোনো পরিবর্তন করে না। ওকে, তাহলে কি থাকে? এই স্থান শূন্য নয়, এখানে থাকে পারদ বাষ্প। ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধা কি? আমরা তো পারদ ব্যবহার করি, পারদ ব্যবহারের সুবিধাগুলো কি কি দেখো। পারদের ঘনত্ব খুব বেশি হওয়ায় পারদ স্তম্ভের উচ্চতা খুব অস্বাভাবিক হয় না। কেন বলছি? হয়তো এরপরে যদি সেই প্রশ্নটা আসে যে জল কেন ব্যবহার করা হয় না, তখন আমরা দেখব। আচ্ছা, এর ঘনত্ব খুব বেশি, তাই উচ্চতা খুব অস্বাভাবিক হয় না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি না, এই যে পারদ, একে কিন্তু বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং পারদ বাষ্পের যে চাপ, পারদ বাষ্পের চাপ অতি সামান্য। ওকে, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং পারদ বাষ্পের চাপ অতি সামান্য। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি, তাপমাত্রার পরিবর্তনে পারদের ঘনত্ব বা অন্যান্য প্রাসঙ্গিক ধর্মের পরিবর্তন নিখুঁতভাবে নির্ণয় করা যায়। ওকে, এরপর 4 নম্বর পয়েন্ট কি, পারদ কাঁচের গায়ে লেগে থাকে না। এইটা একটা খুব ভাইটাল পয়েন্ট। পারদ কাঁচের গায়ে লেগে থাকে না এবং পারদের উত্তল তল কাঁচের ভেতর দিয়ে স্পষ্ট দেখা যায়। ওকে, তাহলে এই 4টা পয়েন্ট লিখবে। যদি 1 নম্বর থাকে তোমরা এইটা লিখবে, যদি 2 নম্বর থাকে তোমরা এইটা এবং এইটা অবশ্যই লিখবে, তারপর এক্সট্রা মনে হলে তোমরা এগুলো দেবে। ওকে, চলো এরপর পরের প্রশ্ন। এটা একটা ছোট্ট প্রবলেমের মতো, যে এই যে আমরা বলেছিলাম যে পারদ, ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল কেন ব্যবহার করা হয় না। দেখো, জল ব্যারোমিটারের ক্ষেত্রে জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সিসি। তাহলে H ইন্টু রো,
এইচ ইন্টু রো কিসের সঙ্গে সমান হতে হবে? 76 সেন্টিমিটার পারস্তম্ভের সাথে সমান হতে হবে। এইচ উচ্চতার জলস্তম্ভর সঙ্গে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান হতে হবে। ওকে, তাহলে রো কত? 1। এইচ ইকুয়ালস টু 76 ইন্টু 13.6 সেন্টিমিটার। পারস্তম্ভের চাপ কত? না 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তার ঘনত্ব কত? না 13.6 গ্রাম পার সিসি। পারদের ক্ষেত্রে দেখো, পারদের কি ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব। ওকে, তাহলে এখান থেকে যদি বের করা যায় দেখা যাবে এইচ ইকুয়ালস টু 10.336 মিটার। তার মানে কত উচ্চতা হচ্ছে? 10 মিটার। তাহলে 10 মিটার কি কোনো ব্যারোমিটার ব্যবহার করা সুবিধাজনক? সেটা সম্ভব? 10 মিটার উচ্চতা একটা ব্যারোমিটার। 10 মিটার মানে প্রায় তোমার ধরে নাও 35 ফুটের মতো। তাহলে দেখো ব্যারোমিটারের যে অস্বাভাবিক উচ্চতা হওয়ার জন্য জল ব্যবহার করলে নল ব্যবহার করতে খুবই অসুবিধাজনক। ওকে, এবার চলো পরের প্রশ্নে, যে 1 কেজি স্টিল এবং 1 কেজি উলের মধ্যে বায়ুতে কোনটিকে তোলা সহজ হবে? 1 কেজি স্টিল এবং 1 কেজি উল। উলকে বায়ুতে তোলা সহজ হবে। কেন? দেখো, 1 কেজি স্টিল অপেক্ষা 1 কেজি উলের আয়তন অনেক বেশি। এবার আয়তন অনেক বেশি হওয়ার জন্য কি হচ্ছে? উল দ্বারা অপসারিত বায়ুর পরিমাণও বেশি। এর ফলে উলের উপর প্লবতা বেশি হবে, ফলে ওজন হ্রাস কম হবে। দেখো ব্যাপারটা আরেকবার বোঝাচ্ছি। ধরে নাও সমপরিমাণ একটা বায়ু আছে। এখানে এই ছোট্ট একটা 1 কেজি স্টিলকে এই জায়গাতে ডোবানো হচ্ছে, ডোবানো বা এই বায়ুতে আছে। আর এখানে ধরে নাও ওই 1 কেজি তুলো এই বায়ুতে রাখা আছে। তাহলে বেশি আয়তন কার বেশি? এর আয়তন বেশি। বেশি আয়তন কে? আয়তন ভি বেশি। তাহলে ভি যদি বেশি হয় তাহলে দেখো এর ওপর প্লবতা কাজ করবে কি? বেশি পরিমাণ, কিন্তু এর ওপর প্লবতা কাজ করবে কম পরিমাণ। তাহলে এর যদি বেশি পরিমাণ কাজ করে তার মানে এর ওজন হ্রাসটা কি হচ্ছে? বেশি হচ্ছে। এর ফলে একে হালকা মনে হচ্ছে। পরের কোশ্চেন বলেছে যে বায়ুর চাপের উপর নির্ভর করে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস নির্ধারণ করা যায়। আর বায়ুচাপ পরিবর্তনের সাথে সাথে ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতারও পরিবর্তন হয়, এটা আমরা জানি। তাহলে পারস্তম্ভের উচ্চতা যখন ধীরে ধীরে কমতে থাকে তখন কি না বৃষ্টির সম্ভাবনা আছে। কারণ জলীয় বাষ্প শুষ্ক বায়ু অপেক্ষা তো হালকা। বায়ুর চাপ কমে যাওয়ার কথার অর্থ হলো যে জলীয় বাষ্পের আধিক্য, অর্থাৎ জলীয় বাষ্পের উপস্থিতি হচ্ছে। তার মানে জলীয় বাষ্প আসছে মানে কি? বৃষ্টি আসছে, তাহলে বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর যদি পারদের উচ্চতা হঠাৎ কমে যায় তাহলে কি হবে? ঝড়ের সম্ভাবনা আছে। কেন? হঠাৎ করে কমে যাওয়া মানে কি? ওই জায়গাতে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। আর আমরা জানি নিম্নচাপ যখনই সৃষ্টি হবে পার্শ্ববর্তী উচ্চচাপযুক্ত অঞ্চলের বায়ু প্রবল বেগে ছুটে আসবে, তার মানে ঝড় সৃষ্টি হবে। এবার যদি কি হয় না সমুদ্র তীরবর্তী এলাকায়, উপকূলবর্তী এলাকায় যদি এরকম হঠাৎ করে নিম্নচাপ হয় তখন কি হয়? সমুদ্রের বায়ু ছুটে আসে। ওকে, সমুদ্রের বায়ু ছুটে আসে। চলো এরপরে তাহলে কি আমরা কি দেখলাম? যে যদি হঠাৎ হঠাৎ দ্রুত কমে যায় তাহলে ঝড়, যদি আস্তে আস্তে কমে তাহলে বৃষ্টি, আর যদি উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে কি আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। তাহলে এখান থেকে আমরা 3টে প্রশ্ন হতে পারে, যে যদি ধীরে ধীরে কমতে থাকে কি হবে, যদি হঠাৎ দ্রুত কমতে থাকে কি হবে, এবং যদি ধীরে ধীরে বাড়তে থাকে তখন কি হবে। পরের প্রশ্নে দেখো একটা অঙ্ক আছে, অঙ্ক নয়, এটা অঙ্ক নয়, এটা কনসেপচুয়াল একটা দেখো প্রশ্ন যে বায়ুর চাপ মাপক যন্ত্রের সাহায্যে কি রূপে কোনো স্থানের উচ্চতা নির্ণয় করা যাবে। ওকে,
উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ হ্রাস পায়। তাহলে দুটো বিন্দু ধরা হলো এই যে এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে উচ্চতার পার্থক্য কত না ক্যাপিটাল এইচ, ওকে, এইচ সেমি। এবং ব্যারোমিটারে ওই বিন্দুতে পাঠ যথাক্রমে H1 এবং H2। এখন পারদ স্তম্ভের চাপ এইচ সেমি বায়ু স্তম্ভের চাপের সমান হবে কি, তাই তো? তাহলে পারদের ঘনত্ব রো হলে বায়ুর ঘনত্ব ডি হলে এইচ রো জি ইকুয়ালস টু এইচ ডিজি। সেখান থেকে আমরা উচ্চতা কি পাবো, এইচ ইকুয়ালস টু H1 মাইনাস H2 ইন্টু রো বাই ডি। এই বিন্দুকে ভূপৃষ্ঠ সংলগ্ন ধরলে বি স্থানের উচ্চতা তখন আমরা সহজেই নির্ণয় করতে পারবো। চলো এরপর আসছি আমরা লাস্ট কোশ্চেনে কি বলা হয়েছে না, একটি ড্যামের তলার বেধ ওপরের বেধের চেয়ে বেশি করা হয় কেন? মানে তলায় এই যে বেধটা, এই যে ড্যাম, ধরো কি বলবো, এদিকে সমুদ্র আছে, তো এরকম ভাবে করা হয় ড্যামটা, ওকে, অথবা এরকম করা হয়। তার মানে কি, এই নিচটা দেখো বেশি বড় করা হচ্ছে ওপরটার থেকে, বুঝতে পেরেছো কেন না? দেখো এই যে উপরের অংশের অপেক্ষা অনেক বেশি তো নিচে, এর পার্শ্ব চাপও অনেক বেশি হবে। এবার বাঁধ বা ড্যাম যাতে এই বেশি পার্শ্বচাপ সহ্য করে জল ধরে রাখতে পারে, সেই উদ্দেশ্যে বাঁধের তলায় অনেকটা অংশ পুরু বা মোটা করা হয়, ওকে। তাহলে আশা করি আজকের কোশ্চেনগুলো থিওরিটিক্যাল কোশ্চেন সাধারণত আমরা আলোচনা করেছিলাম, এই কোশ্চেনগুলো তোমরা বুঝতে পারলে, এবং যাদের প্রয়োজন হবে তারা লিঙ্ক সেকশানে গিয়ে, ডেসক্রিপশন সেকশানে গিয়ে তোমরা পিডিএফ লিঙ্কটা অ্যাক্সেস করতে পারো, ওকে। চলো ফিরছি পরবর্তী সেট নিয়ে।